আমরা এখন রয়েছি টাবোতে। আর ফাইনালি এখানে আসার পর আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমি যখন এই ভিডিওটা শুরু করছি। এই জায়গাটা না একটা প্রাচীন পৃথিবীকে আমার সামনে যেন তুলে এনেছে। আপনারা জানেন যে এই পুরো জায়গাটা একটা সময় সমুদ্রের তলায় ছিল এবং সেটা আজকে কত উপরে উঠে এসেছে। হিমালয়ের সৃষ্টির প্রত্যেকটা মুহূর্ত যেন এখানে এই প্রত্যেকটা পাহাড়ের গায়ে লেখা রয়েছে। এই টাবো এই রাস্তাঘাটগুলো দেখলে মনে হতে পারে যে এগুলো এখন টুরিস্টরা আসছে, এত সুন্দর রাস্তাঘাট, কিন্তু এই রাস্তাঘাট কিন্তু আজকে নতুন নয়। আজ থেকে প্রায় 1000 বছর আগে এখানে মানুষজন আসতেন। বিশেষ করে বুদ্ধিজম যবে থেকে স্প্রেড হয়েছিল এই উত্তরের পাহাড়গুলোতে এবং তিব্বতের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছিল, এই পথ ধরেই কিন্তু ভারত এবং তিব্বতের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান হতো। এবং এই পাহাড়ের গায়ে প্রচুর গুহা রয়েছে, যেগুলো দেখলে বোঝা যায় যে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা এসে স্টে করতেন, এখানে থাকতেন, এখানে ধর্মচর্চা করতেন, সাংস্কৃতিক চর্চা করতেন এবং জ্ঞানের একটা বড় পথ খুলে গিয়েছিল এই রাস্তাগুলো ধরেই। এবং এখানে আসার পর না একটা অদ্ভুত ফিলিংস হয় আমার, যে মনে হয় কোনো প্রাগৈতিহাসিক সময় যেটা এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং প্রত্যেকটা পাহাড়ের গায়ে যে লেয়ার্স, একটা একটা পাহাড়, এক একটা পাথর যেন সেই প্রাগৈতিহাসিক সময়টাকে ফিরিয়ে এনেছে আজকে ডেটে। সো ওয়েলকাম টু আনাদার ভিডিও ফ্রম টাবো। আজকে আমরা যাচ্ছি কাজা। আজকের এপিসোড শুরু করার আগে যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি এখন রয়েছি হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর স্পিতি ভ্যালিতে। এই সিরিজে আমরা ঘুরে দেখছি স্পিতির একের পর এক অসাধারণ জায়গা, জানছি তার ইতিহাস, সংস্কৃতি আর রুক্ষ অথচ মোহনীয় হিমালয়ের অজানা গল্প। আর আজকের যাত্রা শুরু হচ্ছে প্রায় 1000 বছর প্রাচীন টাবো মনাস্ট্রিকে বিদায় জানিয়ে। আজ আমরা রওনা দেব স্পিতির প্রাণকেন্দ্র কাজার উদ্দেশ্যে। তবে পথেই অপেক্ষা করছি আরও কিছু অবিশ্বাস্য অভিজ্ঞতা আর অপূর্ব সব দৃশ্য। চলুন শুরু করা যাক আজকের সফর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাবো মনাস্ট্রিতে। টাবো মনাস্ট্রি হচ্ছে একটা প্রাচীন ইতিহাসকে বয়ে নিয়ে যায়। এই মনাস্ট্রিটা 996 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। একটা অদ্ভুত বিষয় জানেন, এই মনাস্ট্রি যখন তৈরি হয়েছিল তখনও কলকাতা শহরকে তৈরি হতে 300 বছর বাকি ছিল এবং পৃথিবীতে অনেক বড় বড় শহরে তখন জন্মই হয়নি যখন এই টাবো মনাস্ট্রি তৈরি হয়েছিল। এবং প্রাচীন সময় তিব্বত এবং ভারতের যে মিলনস্থল এই টাবো বা বলা যেতে পারে স্পিতি, এই রাস্তা দিয়ে বুদ্ধ সন্ন্যাসীরা এত যাতায়াত করেছেন এবং এই এলাকাটা এতটাই সমৃদ্ধ ছিল যে কারণে আমি সকালবেলা আপনাদের বলেছি যে এইখানে পাহাড়ের গায়ে প্রচুর গুহা রয়েছে, যে গুহাতে সেই সময় সন্ন্যাসীরা তপস্যা পর্যন্ত করতেন। সেই গুহা আপনারা এখনও টাবো আসলে দেখতে পাবেন। শুধু টাবো না, স্পিতির বিভিন্ন জায়গায় এই ধরনের গুহা রয়েছে। বুদ্ধিজমের প্রভাব এখানে এতটাই ছিল, বলা হয় যে সম্রাট অশোক তার সময় এই উত্তরের বুদ্ধিজমকে স্প্রেড করার জন্য তিনিও হেল্প করেছিলেন। ইতিহাস অনেক কথা বলে, কিন্তু এখানে আসলে একটা অদ্ভুত হিমালয়ের ট্রেন আপনারা দেখতে পাবেন, যেটা হয়তো হিমালয়ের অন্যান্য প্রান্তে দেখা যায় না। যেভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে বলে আমরা ছোটোবেলায় পড়েছিলাম, একবারে ভেঙে মুড়িয়ে গুড়িয়ে তৈরি করা হয়েছিল এই পাহাড়গুলো তৈরি হয়েছিল, সেটা কিন্তু আপনি স্পিতি ভ্যালিতে আসলে সবচেয়ে বেশি বুঝতে পারবেন। আর টাবো অনেকটা সেই রূপটাকেই ক্যারি করছে এখনও। इतना छोटा कैमरा। तुम्हारा नाम क्या है? आशिका। आशिका। और उसका? प्यासे दे दो। हाँ, प्यासे। पैसे से क्या करोगे? चॉकलेट खाएंगे। पैसा नहीं मांगते हैं। चॉकलेट। स्कूल में पढ़ती हो? कौन सी क्लास में? आज छुट्टी है? क्या 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 क्या? इतना छोटा में? इतना छोटा में फोन करता है बोला इसने। ফোন। টাবোর এই গুম্ফাগুলো দেখলে অনেক সময় মনে হতে পারে যে এই গুম্ফাগুলো সব মাটি দিয়ে কেন তৈরি হয়েছিল এত বছর আগে। কারণ পাহাড়ে আমরা জেনারেলি আসলে দেখি যে এগুলো পাথরের তৈরি হয়, কিন্তু টাবোতে আমরা দেখছি সব মাটি দিয়ে তৈরি। এর পিছনে অন্যতম কারণ কি, টাবো হচ্ছে এমন একটা জায়গা যেখানে গাছপালা খুব কম, মানে আমরা দেখতেই পাচ্ছি গাছপালা এত কম হয় এখানে, সে কারণে কাঠ খুব একটা পাওয়া যেত না, যায়ও না এখন ইভেন। তো সেই কারণে মাটি ব্যবহার করা হয়েছিল আজ থেকে এত বছর আগে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে মাটি কিন্তু ঠান্ডা এবং গরম দুটোতেই খুব সুবিধাজনক। এক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে বৃষ্টিপাত যেহেতু খুব কম হয়, তাই এই মাটির দেওয়ালগুলো খুব একটা সেই অর্থে ক্ষতি বা মানে ক্ষতিগ্রস্ত হয়নি। সে কারণেই কিন্তু এইগুলো মাটি দিয়ে তখনকার সময় আজ থেকে 1000 বছর বা তার আগের সময় তৈরি করা হয়েছিল। এই মাটি বল পুরোটাই। হ্যাঁ, মাঠ কিন্তু
এই সফরে নিশ্চয়ই একটা বিষয় আপনাদের নজরে এসেছে। স্পিতির বিভিন্ন জায়গায় এখন ধীরে ধীরে বাড়ছে সবুজের ছোঁয়া। অনেক জায়গায় গাছ লাগানো হচ্ছে, সবুজায়নের উদ্যোগও চলছে। শুনতে বিষয়টা খুব ভালো লাগলেও স্পিতির মতন শীতল মরুভূমির জন্য বিষয়টা কিন্তু এত সহজ নয়। কারণ স্পিতির নিজস্ব একটি অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্র রয়েছে। জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং অপ্রাকৃতিক সবুজায়ন এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকে বদলে দিতে পারে। তাই এখানকার সৌন্দর্য রক্ষা করতে হলে প্রকৃতিকে তার নিজস্ব ছন্দেই বাঁচতে দেওয়াটাই সবচেয়ে জরুরি। হিমাচলে যেখানেই যাচ্ছি অনেকের সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। এখানেও আমার বাঙালি দর্শক পাঠকদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। আমরা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে। কোথায়? বারাসাত। আচ্ছা আচ্ছা, আমরা সবাই কলকাতা কাকুরকাছি ফুলবাগান। ও, আপনার কাকুর কাছে ফুলবাগান, আমরা গিরিশ পার্ক। আচ্ছা আসলে বড় টিম, 15 জন। আচ্ছা, আমি 51 জন। গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা থেকে এসেছেন। আপনার সাথে Nice. দেখা হয়ে সত্যি ভালো লাগলো। ওই মেলায় আপনার বই কিভাবে যে খুঁজেছিলাম, হ্যাঁ, সেটা পাওয়া জানি যাচ্ছিল না। জানি সেটা আইভন প্রকাশনীতে লাইন দিয়ে থেকেও দুদিন লাইন দিয়েও পাইনি। এক্স্যাক্টলি, আমিও সেটা তো ছিলাম না তখন, আমি এই সময় কলকাতায়, কিন্তু সেটা আমি শুনেছি। আমি এর আগে বহু মনস্ট্রি ভিজিট করেছি, কিন্তু এই ধরনের মনস্ট্রি সিরিয়াসলি কখনো দেখিনি। অদ্ভুত সুন্দর ভেতরটা। এখানে বরফ পড়ে বলে ছাদগুলো ছাওয়া হয়েছে লোকাল ঘাস দিয়ে, যেখানে চড়াই পাখি বাসা করেছে প্রচুর। এখানে মনস্ট্রির পুরো স্ট্রাকচারটাই পুরো ওল্ড স্ট্রাকচার। সামনে রয়েছে পুরনো মনস্ট্রিটা, দ্য গোল্ডেন টেম্পল। ওকে, থ্যাংক ইউ। এ দেখুন, টাবোতে ঘুরতে এসে এখানকার সুন্দর সুন্দর সেজে গুজে, মানে নাম বলছি না আলাদা করে, সবাই মোটামুটি সুন্দর করে সেজেছে। তার মধ্যে হচ্ছে এমন যে সবচেয়ে বেশি সুন্দর সেজে ঘুরে বেড়ায় প্রত্যেক দিন। মানে ওকে দেখলে মনে হবে না যে ও পাহাড়ে ঘুরতে এসছে। ও পাহাড়েও যেমনি ঘোরে, ওরা শহরেও তেমন থাকে। হ্যাঁ, মানে इतना सुंदर मैं पहाड़ में ज़्यादा लोगों को नहीं देखता, जैकेट वगैरह पहन के आते ना, ये एकदम। টাবু ছেড়ে এবার আমরা রওনা দিলাম স্পিতির অন্যতম বিস্ময় ধানখার গুম্পার উদ্দেশ্যে। যত এগোচ্ছি রাস্তা যেন ততই রুক্ষ, নির্জন আর রহস্যময় হয়ে উঠছে। একদিকে শত শত ফুট গভীর খাদ, অন্যদিকে খাড়া পাথুরে পাহাড়, মাঝখান দিয়ে সরু পাহাড়ি রাস্তা। প্রতিটা বাঁক পেরোলেই খুলে যাচ্ছে নতুন এক দৃশ্য, যেখানে মনে হয় প্রকৃতি নিজেই নিখুঁত হাতে এঁকেছে এই ক্যানভাস। দূরে নীলচে স্পিতি নদী, চারপাশে মাটির রঙের পাহাড়, আর তারই বুকে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের গন্তব্য, প্রায় 1000 বছর ধরে ইতিহাসের সাক্ষী ধানখার গুম্পা। এই সফরের মাঝখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারাও যদি ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে আপনাদের ট্রাভেল পার্টনার বানাতে চান, তাহলে এই নম্বরে অবশ্যই ফোন করতে পারেন। আগামী স্পিতি ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া আগামী 28শে অক্টোবর 2026 আপনারা যদি ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন এবং আমার সঙ্গে কেরালা বেড়াতে যেতে চান, তাহলে অবশ্যই এখন থেকে নিজের সিট বুক করে রাখুন। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন। গাড়ি যতই ধানখারের দিকে এগোচ্ছে, ততই যেন প্রকৃতি তার আসল রূপটা উন্মোচন করছে। চারিদিকে ধূসর আর সোনালী রঙের বিশাল পাহাড়, নিচে আঁকাবাঁকা পথ বেয়ে চলেছে স্পিতি নদী। এই রুক্ষতাতেই যেন লুকিয়ে রয়েছে এক অদ্ভুত সৌন্দর্য। পাহাড়ের গায়ে সূর্যের আলো ছায়ার খেলা যেন প্রতিটা মুহূর্তে নতুন ছবি আঁকছে। এমন নির্জন, শান্ত আর অলৌকিক পরিবেশে দাঁড়িয়ে সত্যি মনে হয় হিমালয়ের বুকের ভেতর অন্য এক পৃথিবীতে এসে পড়েছি। আর সেই পাহাড়ের চূড়াতেই আমাদের জন্য অপেক্ষা করছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, ধানখার গুম্পা। অর্ঘ, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার কেমন লাগছে এখনো পর্যন্ত, আর তুমি আমাকে এখানে আসার জন্য বারবার ইনফ্লুয়েন্স করেছিলে। আমি এখানে এসে বলছি যে সিরিয়াসলি আমি এই জায়গাতে না আসলে মনে হয় ভারতের মধ্যে একটা স্বর্গকে খুঁজে পেতাম না। স্পিতি ইজ ওয়ান্ডারফুল, মানে এত সুন্দর একটা জায়গা আছে ভারতের মধ্যে। মানে কমন টুরিস্ট যেখানে যেতে পারে, ওই মানে তোমার
কী বলবো ওই ট্রেক বা এগুলো বাদ দিয়ে ট্রেকার বা ক্লাইম্বিং এগুলো বাদ দিয়ে হিমালয়ান পার্টে যেখানে যেখানে যাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ইউনিক পয়েন্ট, সবচেয়ে শান্তিময় পয়েন্ট এটা হচ্ছে এটা, একদম এর মতো শান্তি কোথাও নেই। তুমি তো কাশ্মীরও গেছো, তার তুলনায় কি মনে হয় স্মৃতি অনেক বেশি? না, আমি যদি স্টেট হিসেবে ধরি তাহলে আমি অবশ্যই হিমালয়ান পার্টে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো হিমাচলকে সবচেয়ে। শুধু ডেভেলপমেন্ট নয়, মানে ডেভেলপমেন্ট প্লাস এরকম ভার্সাটাইলিটি আছে, বিভিন্ন ধরনের পাহাড়। ইউনিক ব্যাপার, হ্যাঁ অবশ্যই। বুদ্ধিজম শুধুমাত্র হিমাচলে কেন স্প্রেড করছে মোস্টলি, মানে এখানটাই, মানে অ্যাকচুয়ালি মিনি টিবেট কিন্তু হিমাচলেই রয়েছে। না সবচেয়ে মানে যেটা আমাকে ভাবায়, মানে হিমালয়ান পার্ট তো একটা বিশাল বড় হিস্ট্রি, কিন্তু ওই যে টেথিসের পরে এখানে এই স্মৃতির এরকম স্ট্রাকচার, পাহাড়ের স্ট্রাকচার, তারপরে লাংজায় গিয়ে জীবাশ্ম পাওয়া, মানে এগুলো সব কিছু ভাবতে গেলে না মানে শেষ হয় না, ট্যুর শেষ হয়ে যায় কিন্তু ভাবনা শেষ হয় না। জীবাশ্ম কি দেখা যায়? জীবাশ্ম আমার ফসিলস ফোন আছে, রাখা আছে, আচ্ছা। কিছু কিছু। আচ্ছা এই যে বয়সকালে নর্থ বেঙ্গল পাহাড়ে জমি কিনে থাকার প্ল্যানটা চেঞ্জ করে কি হিমাচল করা যেতে পারে? ওটা নর্থ বেঙ্গলই থাকবে? ও ডুয়ার্স, আচ্ছা। কিছু ফেসিলিটিস দরকার আছে না? আচ্ছা, অন্তত শিলিগুড়ি আসা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই যে ধানখার মনাস্ট্রিটা, এটা বাইরে থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আমাদের অর্ঘবাবুকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ও যদি ভরসা না দিত আসতে পারতাম না, বারবার করে বলে। আপনি তো না, হ্যাঁ, কেন ভিতরে কি আছে? ছোট ছোট একটা মেডিটেশন রুম, হ্যাঁ, ছোট ছোট থাকার রুম, হ্যাঁ, আর প্রার্থনার ঘর, কিন্তু অনেকটা উঁচুতে, অনেকটা উঁচু আছে, উঠতে হয় সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর আছে, ভালো লাগছে, তাই না? চল, ভিডিওগ্রাফি করতে দিচ্ছে তো? ভিডিওগ্রাফি করা অ্যালাউড বলে ঢুকলাম। लगभग रिटर्न में અહીંથી નહીં આવે હો મારા આરામ से কত প্রাচীন সময়ে মানুষ কিভাবে পাহাড়ের উপরে ঘর বানাতো, মনাস্ট্রি বানাতো, সেটা অবাক। এই সিঁড়িগুলো চকচকে হয়ে গেছে মানুষের পাড়ায় পাড়ায়, ছোট ছোট রুম। ब्लू शिप, भगवान बुद्ध तो इंसान नता मानता ना। डोंट टच लिखा हुआ है ना। एक ब्लू शिप है, ब्लू शिप नहीं, এটাই ধানখার গুম্পা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,800 ফুট উচ্চতায় খাড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই বৌদ্ধ মনস্ট্রির ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। একসময় ধানখার ছিল স্পিতি উপত্যকার রাজধানী এবং এই গুম্পাই ছিল ধর্মীয় ও প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। চারিদিকে রুক্ষ পাহাড় আর নিচে স্পিতি নদীর অপূর্ব দৃশ্য। এই অনন্য অবস্থানের জন্যই ধানখার মনাস্ট্রি আজ ইউনেস্কোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্য তালিকাও স্থান পেয়েছে। ইতিহাস, আধ্যাত্মিকতা ও প্রকৃতির এমন অপূর্ব মিলন খুব কম জায়গাতেই দেখা যায়। আমি এই জায়গাটাতে আসছিলাম না, না আসলে অনেক কিছু মিস করতাম। এটার ওপরে মনে হয় ওঠা যায়। तो मैं 100 का रख के ले लो क्या? देखो किसी का पड़ा है क्यों, तो मैं 100 पे दे के खुले ले लो, 100 ले सकती है। ভেতরে ঢোকার জন্য 100 के ऊपर से खुले ऊपर निकल चला और क्या? নিচটা দেখা যাবে। खुले नहीं हो?
স্পিতি ভ্যালি, কি সুন্দর। আমরা এই মনস্ট্রিটার ঠিক পেছন দিকে একটা ব্যালকনি মতন রয়েছে। ভাবুন আজ থেকে কত বছর আগে এই ধরনের কনসেপ্ট ছিল যে একটা ব্যালকনি পর্যন্ত বানানো হয়েছিল। আমি দেখাচ্ছি, দেখুন এখানে এইরকম একটা ব্যালকনি বানানো হয়েছিল, কি অদ্ভুত সুন্দর দেখুন ব্যালকনিটা। এখানে পরে হয়তো এগুলো করেছে বা পরবর্তীকালেও হয়তো এক্সটেন্ড করে থাকতে পারে, আমি জানি না। কিন্তু যে কারণে দাঁড়ানোর, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সৈকতদা, আমরা সবাই, এই যে নিচে স্পিতি রিভার, এটা একটা হালকা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? একদম স্পিতির একটা হালকা আওয়াজ আমাদের কানে আসছে। মানে এখানে দাঁড়িয়ে যদি মানে কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, হাওয়ার শব্দটাও শুনতে পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, হাওয়া যে বইছে তার শব্দটাও শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি। এবার রোদটা উঠছে দেখো হালকা করে। এবার এখানে একটা জিনিস বলি, এইখানে এই জায়গাটাতে, এই হিমাচলের এই অংশটাতে দালাই লামা থাকবে বলেন তিনি ঠিক করেছিলেন, এবং 2004 সালে তিনি লাস্ট এখানে এসেও ছিলেন। যে কক্ষটা দেখলে ওখানে কিন্তু দালাই লামা ছিলেন। কিন্তু দালাই লামার এখানে থাকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কমিউনিকেশন। মোস্টলি তোমার যাতায়াতের ক্ষেত্রে দূরত্বটা অনেক, এখান থেকে এয়ারপোর্ট অনেকটা, যেহেতু তিনি সারা পৃথিবী ভিজিট করেন, তো সেখানে এটা সম্ভব হয়নি। কিন্তু আমরা যখন কথাটা বলছি ঠিক তখনই আমাদের পিছনের পাহাড়টাতে রোদ উঠেছে, অদ্ভুত সুন্দর লাগছে। বহুত আরাম লাগ রা হ্যায় না, তুঝে ভি আরাম চাইয়ে। ভিডিও করছো? এরা কি স্মুইট দেখো, সবকটা তিনটেই পুতু বাচ্চা, তিনটেই। মা আসলে কি করবে? এই তো গরমে রোদ পড়েছে, এবার রেস্ট না, এবার রেস্ট নে। यहाँ पे एक बड़ा स्पीकर लाना चाहिए था, बड़ा स्पीकर लगा करके गाना बजा करके पिकनिक हो जाती। कैसे करना, जहाँ खाना है हमरा, हाँ हाँ हाँ, बहुत अच्छा, बहुत अच्छा। अभी आप यहाँ पे खाने से अच्छा होगा, पार्क कर दो। आज सतनाम भाई डिसाइड करेगा कहाँ पे हम खाएंगे। और जगह देखो की सुंदर, रिवर साइड। हाँ, यहाँ पे यहाँ पे यहाँ पे यहाँ पे। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে স্পিতি রিভারের ওপরে। এটা হচ্ছে সঙ্গম, স্পিতি আর এদিকে হচ্ছে পিন, দুটো রিভার একসাথে এসে মিশেছে। আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি এখন। আজকে এখানে প্ল্যানিং রয়েছে লাঞ্চ এখানে হবে। কি অপূর্ব সুন্দর জায়গা। আমি জাস্ট মানে ফিলিংসগুলো না সবসময় ভাষায় বোঝানো সম্ভব হয় না, বাট আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকে অবাক হচ্ছেন। এত সুন্দর এই রিভারটা। এই মুহূর্তে রোদটা পড়েছিল একটু আগেও, কি সুন্দর লাগছিল, পুরো নীল লাগছিল জলটা। আর কিছুক্ষণের মধ্যে এখানে লাঞ্চ শুরু হবে। সো এরকম নদীর পাড়ে লাঞ্চ, আর পেছনটা দেখে অনেকে হয়তো বলছেন যে লাদাখের সঙ্গে একটা মিল রয়েছে। আমি যদিও লাদাখ যাইনি, তুমি লাদাখ গেছো না? এদিকে আসো তো। আমার সঙ্গে রয়েছে গৌতম দা। গৌতম দা লাদাখ গেছো, মানে লাদাখের সাথে কতটা মিল পাচ্ছ? প্রচুর মিল আছে। যে লাদাখ এখানে যখন একটু নদী পাচ্ছি, হ্যাঁ, লাদাখের নদীটা কিন্তু এত স্মুথ, এত বেশিটা না, কিন্তু আছে কিছুটা হালকা। হ্যাঁ, কিন্তু পাহাড়টা অনেকটা লাদাখের মতন মিল, অনেকটা মিল পাচ্ছ। হ্যাঁ, একদম লাদাখে কিন্তু নিচে অব্দি নামা যায়, নদী অব্দি না নিচে একদম নিচে নামা যায় একমাত্র প্যাংগং লেকের। প্যাংগংয়েই যায়, অন্য ক্ষেত্রে যায় অন্য না। ক্ষেত্রে যাওয়া ওপর যায় থেকে না। দেখা যায়। প্যাংগং কেউ যদি লাদাখ যায়, প্যাংগংকে ওপর থেকে যতটা সুন্দর দেখা যায়, হ্যাঁ, নিচে গেলে অতটা দেখা, নিচে গেলে পুরো ফ্রেশ জল দেখা যায়, কিন্তু ওপর থেকে বিভিন্ন কালারে দেখা যায় প্যাংগংকে। কিন্তু তুমি বলছো যে এটা অনেকটাই লাদাখের সাথে মিল আছে। একদম পাহাড়টা পুরো তো লাদাখের মতন দেখা যাচ্ছে। লাদাখেও আমরা এমনি গ্রিন পাহাড় দেখেছি, এমনি ব্ল্যাক কালারের পাহাড় দেখেছি, আমরা হোয়াইট পাহাড় দেখেছি। দেখুন, খাওয়ার জন্য ফ্যাসিনেশন তৈরি করা যায়। আপনি কতটা রোমান্টিকভাবে খেতে পারেন, তার একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে। কোথায় বসে বসে স্নেহা খাচ্ছে দেখুন, এরকম একটা পার্বত্য প্রকৃতিতে বসে বসে লাঞ্চ। এটা পরম প্রাপ্তি বলো, বাঙালির মাছ। পরম প্রাপ্তি বলো। অসাধারণ একটা লাঞ্চ টাইম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তো? হ্যাঁ, অসাধারণ। এটা ভাবা যায় না, বাবাই যায়নি সিরিয়াসলি। কার মাথায় এসছে? আমাদের অর্ঘ, সবই অর্ঘ, অর্ঘ। এখানে এরা আজকে, ও সরি আমি ভুলে যাচ্ছি, সবাইকে মিস করে যাই মাঝে মাঝে, এত লোক। কেমন লাগছে এখানে দাঁড়িয়ে খেতে? এইটা বললাম ফটো তুলে রাখছি যাতে ভবিষ্যতে দেখতে পারি। দারুণ দারুণ। সিনিয়র সিটিজেন, 70 বছর বয়স, এরকম যে
পরিবেশে যে ইয়ে করছি, হ্যাঁ, এটা ভাবা যাচ্ছে না একটা স্বপ্নের মতো। সিরিয়াসলি। এখানে কি কি মেনু আছে একটু দেখি। মেনু আছে ডাল, হ্যাঁ, সবজি, নিরামিষ সবজি, মাছের ঝোল, চাটনি। বাহ, ফ্যান্টাস্টিক। আজকে বুফে তাই তো? পিকনিক হয়ে যাচ্ছে আজকে। পিকনিক, তাও আবার স্পিতি নদীর পাড়ে। সুভাষ বোস আমার ওখান থেকে ইঙ্গিত করছে আমার কাছে এসো। এ দেখুন, আর গল্প করে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। এত সুন্দর মানে ব্যবস্থা হ্যাঁ, অর্ঘর ব্যবস্থা সত্যি সুন্দর। ভীষণই মানে মনে রাখা সারা জীবন যতদিন বাঁচবো মনে রাখবো নদীর ধারে। দারুণ দারুণ, এটা পরম পাওনা। এটা একদম আলাদা। স্পিতির ধারে দাঁড়িয়ে এইভাবে লাঞ্চ করা বিয়ন্ড মাই এক্সপেকটেশন। ও সবচেয়ে ইউনিক জায়গায় বসে খাচ্ছে, সবচেয়ে ইউনিক জায়গায়। দারুণ দারুণ, সবাই কোথায় বসে খাচ্ছে দেখুন। রুবেল ভিডিও, দারুণ দারুণ দারুণ। আমি কিন্তু এখনো খাইনি, আমি স্যাক্রিফাইস করেছি, সব তুলে নিয়েছি। এই দেখো এরা কোথায় বসে খাচ্ছে। हम तो आज तेरे साथ ही खाएंगे, आज तेरे साथ बैठ के खाएंगे। हाँ হেম, এটা সিরিয়াসলি এটা রেয়ার এক্সপিরিয়েন্স যেটা হয়ে থাকলো লাইফে, জানি না নেক্সট টাইম কখনো এরকম হবে কিনা। বাট আমার ক্যামেরা এখানে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে, প্রচণ্ড হাওয়া, মানে রিস্কেই আমাকে ক্যামেরা ধরে খেতে হচ্ছে। এদের কুকরা অসাধারণ রান্না করে, মানে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনে কুকরা অসাধারণ। ডাল আর বাঁধাকপি অমৃত লাগছে, ঠান্ডা হাওয়া, পেছনে ওরকম সাদা পাহাড়, নীল জল। খেতে খেতে এই ধরনের ভিডিও বানানোর মানে ঠান্ডা লেগে যাচ্ছে আমার, সম্ভব নয়। বাট স্টিল থ্যাংক ইউ স্নেহাকে আমার ভিডিওটা ধরার জন্য। এবং আমার এখন শেষ পাতে মাছ চলছে, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি মনে হয় যে আগামী দিনে এরকম এক্সপিরিয়েন্স আমার হবে কিনা জানি না। আপনারা যদি এই ধরনের এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই আসুন হিমাচল প্রদেশ। আর আপনার ট্রাভেল পার্টনার হিসেবে অবশ্যই ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে বাঁচতেই পারেন। আমার মনে হয়েছে রিয়েলি দে আর ভেরি গুড, তাদের সঙ্গে আসলে আপনার কোনো সমস্যা হবে না। আমি ডেসক্রিপশনে ডিটেলসটা দিয়ে রেখেছি, প্লাস আপনি স্ক্রিনেও নাম্বার পাবেন, ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন ফোন করুন, আমার রেফারেন্স অবশ্যই দেবেন। আপনার যদি উদ্দেশ্য হয় স্পিতি ভ্যালির পাশে দাঁড়িয়ে যেরকম মানে স্পিতি নদীর পাশে দাঁড়িয়ে মাছ ভাত খাবেন, সেটাও পূরণ করতে পারেন। দুর্গম এক প্রকৃতি, তার মাঝখানে কিছুক্ষণ সময় কাটানো। জানি না এই জায়গাতে আর কখনো ফিরে আসা হবে না, বা এই পাথরটার উপর যেখানে বসে আছি এখানে আবার কখনো বসবো কিনা, বা যে জলরাশি আমাকে ছেড়ে চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে সেটা আর কখনো স্পর্শ করতে পারবো না। আসলে এই বিস্তীর্ণ জলরাশি সময়ের মতন বয়ে যায়। এই হিমাচলে এসে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে যে এখানে একটা সময় প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ চলে গেছেন, আরও কত মানুষ আসবেন, কিন্তু এই পার্বত্য রুক্ষ প্রকৃতি একই রকম রয়ে গিয়েছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে সেটা সময়ের সাথে সাথে বা মানুষের জীবনকালে এতটাই স্লো যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এই কলকল জলের আওয়াজ আর তার সঙ্গে এই ধূসর পাহাড় একটা অদ্ভুত স্মৃতি দিয়ে গেল। আমি চাইবো আবারও হিমাচলে যেন আরও একবার ফিরে আসতে পারি। নদীর জল যেমন থেমে থাকে না, সময়ও তেমনই নিজের ছন্দে বয়ে চলে। অথচ এই পাহাড়গুলো যেন হাজার বছর ধরে একইভাবে দাঁড়িয়ে রয়েছে, নীরবে দেখছে মানুষের আসা যাওয়া, সভ্যতার পরিবর্তন আর সময়ের অন্তহীন যাত্রা। আমরাও সেই চলমান সময়েরই ক্ষণিকের পথিক, আর এই পথ ধরেই এগিয়ে চলেছি স্পিতি ভ্যালির প্রাণকেন্দ্র কাজার দিকে। বিকেল গড়িয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম স্পিতি ভ্যালির প্রাণকেন্দ্র কাজায়।
সারাদিনের দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে এই ছোট্ট শহরে পৌঁছনোর অনুভূতিটাই যেন আলাদা। চারিদিকে রুক্ষ পাহাড়, নির্মল বাতাস আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। মনে হচ্ছিল বহুদিনের স্বপ্ন যেন সত্যি হয়ে গেল। আজকের রাতটা আমরা কাটাবো এখানেই। আর সত্যি বলতে এত সুন্দর আরামদায়ক থাকার ব্যবস্থা পেয়ে সারাদিনের ক্লান্তিটা যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। এই অসাধারণ সফরের প্রতিটা দিনকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে আবারও আন্তরিক ধন্যবাদ। আপনারাও যদি স্পিতি, লাদাখ, কাশ্মীর বা ভারতের অন্য কোনো সুন্দর গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে বুকিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগের তথ্য দেখে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি। আগামী পর্বে অপেক্ষা করছে স্পিতির আরও কিছু অবিশ্বাস্য বিষয়। তবে যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হচ্ছে তাহলে। টাটা, বাই বাই।